দূর বৈকুণ্ঠপুরে যাবার কথা শুনে প্রীতমের কপালে দুশ্চিন্তার রেখা ফুটে উঠেছিল। সে ভীত কণ্ঠে বলল, নীলু, আমার কিন্তু ভীষণ ভয় করছে। এটা ভেবে যে ওইসব পরম্পরা আর নানা রকম বিধি বিধান পালন করতে গিয়ে তোমার কোনো ক্ষতি যেন না হয়। কারণ একবার সেখানে গেলে সেগুলো পালন করতেই হবে। আমার পরিবারের লোকজন ভীষণ রক্ষণশীল, আর সে কেলে তোমার মানিয়ে নিতে অসুবিধে হবে। নীলু তার হাতের উপর হাত রেখে তাকে আশ্বস্ত করবার জন্য বলল, তুমি আমার উপর বিশ্বাস রেখো, আর কোনো অসুবিধে হবে না। আমরা কিন্তু বৈকুণ্ঠপুর যাচ্ছি, এই বলে দিলাম। এত জেদ করলে প্রীতম তার কথায় রাজি না হয়ে পারল না। সে বলল, বেশ, তুমি যদি যেতেই চাইছো তবে আর আমি বাধা দেব না। কিন্তু কিন্তু নীলু উৎসাহী হয়ে বলল, আর কোনো কিন্তু নয়, আমি সেখানে গিয়ে তোমার পরিবারের সাথেই থাকতে চাই। তাছাড়া আমি কখনোই তোমার আর তোমার পরিবারের মাঝে কোনো বিবাদের কারণ হতে চাই না। বিয়ের পরে তো এখন তারা আমারও আপনজন, তাই না? প্রীতম তার কথায় সায় দিল। নীলু যাবার জন্য পুরোপুরি তৈরি, কিন্তু সে জানত না যে বৈকুণ্ঠপুর কোনো সাধারণ গ্রাম ছিল না। ভবিষ্যতে হয়তো এমন কিছু ঘটতে চলেছে যা সে স্বপ্নেও ভাবেনি। অন্যদিকে কলকাতা থেকে বহু দূরে বৈকুণ্ঠপুরের রাজবাড়িটা শোকের কালো ছায়ায় ঢেকে গিয়েছিল, কারণ বাড়ির একজনকে হত্যা করা হয়েছে। তিনি ছিলেন এই বাড়ির দাইমা। বেশ কয়েকজন প্রহরী তার লাশটিকে এনে রেখেছে বাড়ির উঠোনে। রাজামশাই জিজ্ঞেস করলেন, কোথায় পেলে এনাকে? একজন প্রহরী হকচকিয়ে জবাব দিল, আজ্ঞে বাবু, নদীর তীরের জঙ্গলের কাছে। রাজামশাইয়ের স্ত্রী সুমিত্রা দেবী চিন্তিত স্বরে বললেন, আমি দাইমাকে বোঝানোর অনেক চেষ্টাই করেছিলাম, কিন্তু তিনি আমার কোনো কথাই শুনলেন না। তিনি প্রীতমের বিয়ের ব্যাপারে খুব দুশ্চিন্তা করছিলেন। রাজামশাই বললেন, যা হয়েছে সেটা কিন্তু কোনো ভালো লক্ষণ নয় সুমিত্রা। এর পরিণতি ভয়ানক হতে চলেছে। তিনি প্রহরীর দিকে তাকিয়ে বললেন, এনার লাশটাকে ওখানেই ফেলে এসো। প্রহরীরা লাশটিকে নিয়ে চলে গেল। রাজামশাই সুমিত্রা দেবীকে জিজ্ঞেস করলেন, তাদের স্বাগত জানাবার সব ব্যবস্থা কি হয়ে গিয়েছে? সুমিত্রা দেবী সম্মতি দিয়ে মাথা নাড়লেন। এদিকে এই সমস্ত রহস্য থেকে অজ্ঞাত নীলু হাসি খুশি ভাবেই প্রীতমের সাথে তার গ্রামে আসার প্রস্তুতি নিচ্ছিল। নীলুর শৈশব কেটেছে এক সরকারি অনাথ আশ্রমে। বিলাসবহুল জীবন তার কাছে একটু অপ্রত্যাশিতই, আর এই কারণেই সে যাবার জন্য একটু বেশি উতলা হয়ে উঠেছে। জিনিসপত্র গুছিয়ে তারা এয়ারপোর্ট রওনা দিল। বেশ কিছুক্ষণ গাড়িতে আর কোনো কথা হলো না। তারা এয়ারপোর্ট পৌঁছালো। ফ্লাইটের জানালা দিয়ে বাইরে দেখতে লাগলো, আর এখানেই যেন নীলু একটু বিমর্ষ হয়ে উঠল। কেননা সে তার শহরকে জানালার কাচের ভিতর থেকে বিদায় জানাচ্ছে। ফেলে আসা শহরের স্মৃতিতে তার চোখে কিছুটা জল চলে এলো। আবার অন্যদিকে ছিল নতুন এক জীবনের সূচনা। কিন্তু প্রীতম এখনো গম্ভীরভাবে বসেছিল। নীলু তার দিকে চেয়ে ভাবতে লাগলো, আমার মতো একজন অনাথ মেয়ের কপাল ফিরে গেল। আমি তো স্বপ্নেও ভাবিনি যে আমার এরকম এক পরিবারে বিয়ে হতে পারে। কিন্তু তা বলে প্রীতম এত গম্ভীর কেন? ওর আবার কি হলো? সে তাকে জিজ্ঞেস করাটা এই সময় উচিত মনে করল না। আর একটু পরেই তারা ইন্দোর এয়ারপোর্ট থেকে কিছু দূরে একটা প্রাইভেট এয়ারপোর্টে নামলো। তাদের স্বাগত জানাতে এসেছে অনেকেই। পরপর অনেকগুলো গাড়ি রাখা সে দেখল। এক সারিতে দাঁড়িয়ে আছে একজন প্রহরী। রাজকীয় তাদের পোশাক আশাক। হাতে ফুলের মালা নিয়ে প্রধান প্রহরী এগিয়ে এলেন এবং প্রীতমের গলায় পরিয়ে বললেন, আপনাদের এই বৈকুণ্ঠপুরে স্বাগত রাজকুমার, বউ ঠাকুরন। তারা দুইজন এবার অপেক্ষারত গাড়ির দিকে হেঁটে চলল।
সঙ্গে ছাতা হাতে একজন কর্মী তাদের পিছন পিছন এগিয়ে চলল। এইসব দেখে মনে মনে খুবই খুশি হলো নীলু। তার ভিতরে এক রোমাঞ্চকর শিহরণ বয়ে যেতে লাগলো। একটু বাদেই সমস্ত গাড়ি বৈকুণ্ঠপুরের দিকে এগিয়ে চলল। পথে অনেক কিছুই চোখে পড়ল। কাঁচা পাকা রাস্তা, সবুজ গাছপালা, সব মিলিয়ে এক মনোরম পরিবেশ। সারাক্ষণ নীলু পথের এইসব সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে চলল। হঠাৎই এক কালো বিড়াল এসে তাদের পথ আটকে দাঁড়ালো। গাড়ির ব্রেক কষার আগেই খুব দেরি হয়ে গেল। বিড়ালটি চাকার তলায় এসে পড়ল। প্রাণটির বিকট চিৎকারে নীলু বেশ ভয় পেল। যেন মনে হলো তাদের রাস্তায় বাধা দিতেই বিড়ালটি গাড়ির সামনে ঝাঁপ দিয়েছে। ড্রাইভার গাড়ি থেকে বেরিয়ে দেখল তার রক্তের দাগ ছড়িয়ে রয়েছে চারদিক। কোনো উপায় না দেখে ড্রাইভার গাড়ি স্টার্ট দিয়ে এগিয়ে চলল। এই ঘটনাটিতে নীলু বেশ ভয় পেল, কিন্তু প্রীতম অনুমান করেই ছিল এরকম কিছু একটা ঘটবেই। সে মনে মনে বলল, নীলু, এটা তো সবে শুরু। তুমি ভাবতে পারবে না এখানে আসবার সিদ্ধান্ত নিয়ে কত বড় ভুল করেছ। এরপর তারা রাজবাড়ির সামনে এসে পৌঁছল। প্রাসাদটি সত্যি বিশাল, অপরূপ তার সৌন্দর্য। পুরনো যুগের রাজা মহারাজাদের মহলের মতোই তার রূপ। গাড়ি থেকে নেমেই নীলু ভীষণ অবাক হয়ে বলল, ওরে বাবা, এ তো বিশাল বড় একটা প্যালেস। ছিল কালো রঙের। সুমিত্রা দেবী বাড়ির বড় বউকে বললেন নীলুকে ঘর অবধি পৌঁছে দিতে। বড় বউ তার শাশুড়ির কথা মতো নীলুকে সঙ্গে নিয়ে মহলের এক কামরায় এসে তাকে বলল, এই হলো তোমার ঘর, এখন একটু আরাম করে নাও, অনেক দূর থেকে এসেছো যে। এই বলে বড় বউ সেখান থেকে চলে গেলেন। নীলুর জন্য এই ঘরটি কোনো 5 স্টার হোটেলের বিলাসবহুল কামরার চেয়ে কম ছিল না। তার খুশি দ্বিগুণ হয়ে গেল। যা ভেবেছিল ঠিক তাই সে পেল। এই ভেবে দুহাত শূন্যে তুলে সে নিজেকেই বলল, কখনো ভেবেছি জীবনটা এইভাবে পাল্টে যাবে? আমি রানীর মতো থাকবো এবার। তখনই তার কিছু একটা মনে পড়ল, আর ব্যাগের মধ্যে কিছু খুঁজতে খুঁজতে বিড়বিড় করল, ফোনটা আমার গেল কোথায়? এসব ঝামেলার মাঝে তো আমি ফোনটাই চেক করিনি। পুরো ব্যাগ খুঁজেও সে ফোন পেল না। কাউকে জিজ্ঞেস করবে বলে ঘরের বাইরে বেরোতেই ভবানী সিংকে দেখতে পেয়ে গেল নীলু। তার চোখ মুখের হাবভাব বেশ কঠিন, শীতল তার চাউনি। চারদিক তাকিয়ে দেখতে এসে বুঝতে পারল ভবানী সিং ছাড়া এখানে আর কেউ নেই। অগত্যা নীলু তার কাছেই বলল, শুনছেন, আমি আমার ফোনটা খুঁজে পাচ্ছি না, আপনি কি কোথাও দেখেছেন? ভবানী সিং গম্ভীর স্বরে বলল, না। নীলু আবার তার কামরায় ঢুকে তাকে বলল, প্লিজ আপনি যদি কোথাও পেয়ে যান ওটা আমায় এসে দিয়ে যাবেন। এই কথা শুনে সে বলল, আজ্ঞে, আমি কোথাও পেলে দিয়ে যাব। নীলু ঘরের দরজা বন্ধ করতেই তার চোখে মুখে ফুটে উঠল এক অস্বাভাবিক হাসি। নীলুর ফোনটা তার হাতেই ছিল। নীলুকে সে স্পষ্ট মিথ্যে বলল। নীলু যে তার ফোন আর পাবে না সেটা বোঝা গেল। সে মোবাইলটি নিয়ে প্রীতমের বাবার কাছে গিয়ে বলল, রাজামশাই, আপনি যা চেয়েছিলেন। রাজামশাইয়ের মুখে হাসি। তিনি বললেন, সাবাস, খুব ভালো কাজ করলে। ভবানী সিং মাথা নত করে বলল, এ আর এমন কি, আপনার কথা আমার কাছে পাথরে লেখা আদেশের মতো। নীলু যাতে আর কারোর সাথে যোগাযোগ না করতে পারে এটাই রাজা চাইছিলেন। যে কারণেই হোক তাকে ওই শয়তানের বিধি পালন করতেই হবে। আর এই জন্য রাজা তার যোগাযোগের সমস্ত পথ বন্ধ করে দিতে চাইছিলেন। নীলু বিপদের মুখে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে।
তার কোনো ধারণাই নেই আগে কি হতে চলেছে। সে জানতই না শয়তানের আদেশ পালন করতে গিয়ে তাকে কোন কোন ধরনের অগ্নি পরীক্ষা দিতে হতে পারে। ভবানী সিং ঠিক কী কারণে তার মোবাইল ফোন নিল? প্রীতমের বাবা কেনই বা সেটা নিয়ে রাখলেন? কি আছে নীলুর কপালে? সে